আজকে এই আলোচনার সময় উপস্থিত আছেন আমাদের সাবেক জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছে আমাদের মাহরুম হাসান সবুজ, আমাদের প্রধানমন্ত্রী সময় আমাদের জাসদ বা জাসদ সাংবাদিকের নেতা ছিলেন, আমাদের কবি দাসের মানুষ, আমাদের শ্রীনগর হকার সমিতি, যারা আমাদের সঙ্গে আমাদের সাধারণ অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এবং সেই শ্রীনগর হকার সমিতির প্রধান উপদেষ্টা ছিলেন সাধারণ সিরাজ। একসময় আমি শ্রীনগরের সভাপতি ছিলাম। আজকে এখানে উপস্থিত আছেন বর্তমানে শ্রীনগর হকার সমিতি আমাদের কামাল সিদ্দিকী সহ অন্যান্য বিভিন্ন দলের জাতীয় জনমুক্তি জোট, তারপরে অন্যান্য আমাদের খানমন্ত্রী সহ অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সবাই ভাই ও বোনেরা, আমি বুঝতে পারছি যে এখানে ঠান্ডা একটু অসুবিধা হচ্ছে, তারপরেও যেহেতু 1 বছর পর আমরা এই অনুষ্ঠানটা করি এবং সেই হিসাবে একটু ধৈর্য ধারণ করতে হবে। তারপর আমি সংক্ষেপে, যদিও আমি সংক্ষেপে বলতে পারি না, তারপরে সংক্ষেপে আমি বলার চেষ্টা করি যাতে আপনাদের কষ্ট না হয়। আমি প্রথম থেকে আমাদের খুবই পুরাতন একজন নেত্রী সবুরার বক্তব্য এবং আমাদের অন্যান্য আমাদের প্রমাণ সহ আমাদের অনেকের নেতৃত্বের বক্তব্য আমি শুনেছি। যে আপনারা যে বক্তব্যগুলো দিয়েছেন আমি সব শুনেছি। আমিও বলি যে আমাদের মধ্যে অনেক গ্যাপ আছে, যেখানে হাজার হাজার মানুষ নিয়ে এই ছিন্নমূল হকার সমিতি হাজার হাজার মানুষ নিয়ে আমরা এই যে ঐতিহাসিক কিশোরা মার্চ আমরা পালন করছি, বিভিন্ন জায়গাতে আমরা পালন করছি। এই পল্টন ময়দানে পর্যন্ত আমরা স্বাধীনতার ইশতেহার দিবস পালন করছি। এরপরে বিভিন্ন বড় বড় কমিউনিটি সেন্টারে, কনভেনশন সেন্টারে আমরা এই দিনটি পালন করছি। যাই হোক, সার্বিক অবস্থার প্রেক্ষাপটে সেটা আমাদের চিন্তা করে নিতে হবে। কেন আজকে এই ক্ষুদ্র পরিবেশে আমরা ডুবে গেছি, কেন? এই জন্য কোনো বেশি আমরা কেউ বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীতে দায়ী করছি। এইভাবে আমরা যারা সবাই কানেক্টেড, আমরা সবাই মানে এর জন্য কম বেশি রাজি। তবে আজকে শুধু এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমি ওই দিনে ভেরি শর্ট টাইম, আমি গত 3রা মার্চ এই অফিসে বলছিলাম, পরবর্তী পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করছি, সবার সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু এইবার আজকে আমি এখানে আপনাদেরকে কথা দিচ্ছি, ওই দিনে ভেরি শর্ট টাইম অল্প সময়ের মধ্যে যে কথাটা আপনারা বলছেন যে আজকে এই স্বাধীনতার ইশতেহার পার্টি দিবস উদযাপন কমিটি আজকে এটা যাতে ব্যাপকভাবে অতীতের মতো আমরা এটাকে সংগঠিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে উদযাপন কমিটি যেটা আছে, আপনারা জানেন এটা প্রথম অবস্থায় কিভাবে ছিল। আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আমরা অনেকেই ইলেকটিভ হয়ে গেছি, অনেকে চলে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে আজকে আপনারা যে কথাগুলো বলছেন এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, জরুরি, এবং সেটা মাথায় রেখে আমি আপনাদের সামনে ওয়াদা করছি আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে দিনের ভেরি শর্ট টাইম আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এর বাইরে যারা আছে এবং সারা বাংলাদেশে জাসদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে আমি খুব সংক্ষেপিত সময়ের মধ্যে আমি এই অফিসেই, এটা আমাদের জাসদ সাধারণ সিরাজ আমাদের অফিস ছিল এবং এখন এটা আমাদের ছিন্নমূল হকার সমিতির মূলত অফিস, এটা এখানে আমি এই মিটিংটা ডাকবো এবং আপনারা সবাই এখানে যোগাযোগ করবেন। পরবর্তী পর্যায়ে এখানে বসে আমরা যাতে বিশেষ করে একাধারে ছিন্নমূল হকার সমিতিকে এবং পাশাপাশি আমাদের যে ইশতেহার পাঠ দিবস উপলক্ষে যে আমাদের উদযাপন কমিটি, এটাকে ব্যাপকভাবে কিভাবে শক্তিশালী একটা কমিটি করে আগামী দিনে ব্যাপক পর্যায়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এবং ওই দিনে ভেরি শর্ট টাইম আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি যখন যে ডেট দিয়ে আপনাদের আহ্বান জানাবো এখানে আসার জন্য, আপনারা আসবেন, সবাই সম্মিলিত উদ্যোগ নিয়ে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমরা শক্তিশালী একটা কমিটি করব, যার মাধ্যমে আগামী দিনে আমরা সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা আমরা করতে পারি। পাশাপাশি আপনারা অনেকেই বলেছেন যে এই স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস, আমাদের পতাকা উত্তোলন দিবস আমরা একসঙ্গে করতে পারি না। এইভাবে এটা করার জন্য বিভিন্ন পর্যায়ে প্রথম থেকে ফ্রম দি বেগিনিং স্বাধীনতার পর থেকে আমরা চেষ্টা করেছি, কিন্তু এটা আমরা এক করতে পারি নাই বিভিন্ন কারণে। বহুত কারণ ছিল, সেটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। কারণ জাসদ কীভাবে সেটা জানেন, এবং জাসদ এটা প্রতিষ্ঠা হয়েছে আমার বাসায় মিরপুরে, আমি প্রতিষ্ঠাতাদের একজন, আমি জানি। কারণ আমরা এখানে দীর্ঘদিন যাবৎ
বিশেষ করে মনে করেন আমার ৬২ সনের হামিদুর রহমান শিক্ষা কমিশনের আন্দোলন দিয়ে আমার রাজনীতিতে শুরু, এবং আজকে আসম আব্দুর রব বলেন, শাহজাহান সিরাজ বলেন, এই যে তোফায়েল আহমদ, আমরা একই বেঁচে 1969 সালে ঢাকা ইউনিভার্সিটির বেঁচে আমরা। আমি তোফায়েল আহমদ সাহেব, আমরা সায়েন্সে পড়তাম, আমি ভুটানিতে, উনি সয়েল সায়েন্সে, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ ওনারা আর্টসে এবং লোতে পড়তেন। আমরা 69-এর বেশ, আমরা বহু ইতিহাসের আমরা সাক্ষী, আমি তাদের সঙ্গে সবসময় থাকতাম, বহু ইতিহাসে একসঙ্গে বিছানায় ঘুমাইতাম, মর্টিকলে এসে বলে থাকতাম, এই অবস্থা বহু স্মৃতি আমাদের আছে। যাই হোক, এখন শাহজাহান সিরাজ আমাদের মাঝে নেই, এবং আপনারা অনেকেই বলেছেন যে মুক্তিযুদ্ধে তাদেরকে 4 খলিত বলা হতো, 3 জনই চলে গেছেন। আমাদের মাঝে এখনো আমাদের নেতা, স্বাধীনতার পতাকা উত্তোলক আজকে আসম আব্দুর রব এখনো বেঁচে আছেন, যদিও তিনি অসুস্থ। আমরা তার প্রতিও আজকে এই যে তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, উনি যাতে আরো অনেক দিন আমাদের নেতৃত্বে বেঁচে থাকেন, আমরা সেই দোয়া কামনা করি। আজকে এই সমস্ত কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে মেইনলি আপনারা যে কথাগুলো বলছেন, বিশেষ করে সবুরা আমাদের ফুকন, একটা জিনিস মাথায় রাখেন যে আগামী দিনে যাতে আমরা ভুল না করতে পারি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এই অর্গানাইজেশনটা কীভাবে শক্তিশালী করা যায় সেটা আমরা করব। আরেকটি কথা আমি বলতে চাই যে সেটা বর্তমান প্রেক্ষাপটে আজকে সারা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা কি আমরা সবাই জানি। এই প্রেক্ষাপটে আজকে বিশেষ করে শাহজাহান সিরাজে আমরা বিএনপিতে গেছিলাম, ভুল কি সূত্র সেটা আমরা সবাই জানি যে কি হয়েছে, আমরা গেছিলাম, কিন্তু তারপরেও এখন সারা বাংলাদেশে এবং তিনটা, আপনারা জানেন যে জাসদ যখন 3 ভাগ হয়ে গেল, এক ভাগের প্রেসিডেন্ট হলো কে, নূর আলম জিকু, সেক্রেটারি আসম আব্দুর রব, আরেক ভাগের প্রেসিডেন্ট শাহজাহান সিরাজ, আমি নজরুল ইসলাম খান সেক্রেটারি, আরেক ভাগের কাজী আরিফ ছিল প্রেসিডেন্ট, হাসানুল হক হলো এই সেক্রেটারি। এইভাবে 3টা ভাগ হয়ে গেল। আপনারা জানেন বিএনপিতে যোগদানের আগ মুহূর্তে এটি আমাদের অফিস ছিল, সেন্ট্রাল অফিস ছিল, এবং 3টি দলের মধ্যে, জাসদ 3টি গ্রুপের মধ্যে শাহজাহান সিরাজের গ্রুপ সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, এটা আপনারা জানেন। যাই হোক, আমরা বিএনপিতে গেছি, ভুল কি শুদ্ধ সেটা মূল্যায়নের ব্যাপার, সেটা বলতে চাই না। তারপরেও আজকে সারা বাংলাদেশে জাসদ সিরাজের বহুত অনুসারী, উনি মারা যাওয়ার পরে আমার সঙ্গে সবার যোগাযোগ আছে, আমি আছি, আমাদের ভাবিয়া সিরাজ উনিও আছেন, উনি অসুস্থ, তুরস্কে চিকিৎসা চলছে, ওনার সঙ্গে কথাবার্তা চলছে, মোটামুটি এখন সুস্থ, একটা কিডনি উনি ট্রান্সপ্লান্ট হয়েছে, উনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমরাও তার জন্য এই দোয়া কামনা করি। আমি তাই চাচ্ছি যে এই যে হাজার হাজার নেতা কর্মী, বিশেষ করে জাসদ, শাহজাহান সিরাজ, এই যে সারা বাংলাদেশের বৈশাখ, আমার সঙ্গে সব ডিস্ট্রিক্টের নেতাদের যোগাযোগ আছে, আমরা ওই দিনে ভেরি শর্ট টাইম আমরা বসবো, বৈশাখ সামনে, এবং অন্যান্য যারা জাসদের বিভিন্ন গ্রুপের বসে আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে নিয়ে বৈশাখ এই বর্তমান প্রেক্ষাপটে কি করা যায়, কি রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত করা যায়, সেই লক্ষ্যে একটা চিন্তা ভাবনা আমি করবো। সেই লক্ষ্যেও আমি একটা সভা আপনাদের ডাকবো, আপনারা ইনশাল্লাহ দয়া করে সেই সভাতে আসবেন। আমি বলতে চাই এটা যে আজকে এই যে স্বৈরাচারের পতন হয়েছে, কিভাবে হয়েছে, আপনারা কম বেশি সবাই আমরা সেখানে অংশগ্রহণ করেছি। আজকে তারা চলে যাওয়ার পরে আজকে এখানে যে সরকার, আজকে এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার, আজ অন্তর্বর্তী সরকার বলেন, যেটাই বলেন, আজকে হুসে তারা ক্ষমতায় আছে। আজকে কয় মাস হয়ে গেল? হ্যাঁ, 6-7 মাস হয়ে গেল। কিন্তু আসলে এখানে রাজনৈতিক দলের আমাদেরও বিশেষ কিছু ভূমিকা আছে, কারণ বাংলাদেশের যে রিয়েলিটি বাস্তব সেটা চিন্তা করতে হবে। বাংলাদেশের বৃহৎ দল হিসাবে বিএনপি, আওয়ামী লীগ, এই তো আওয়ামী লীগকে শেয়ার করে বড় দলকে, যেটা বাস্তব, ইট ইজ বিএনপি। আপনি করেন বা আমি না করেন সেটা না, বিএনপি হলো বড় দল, এরপরে আরো অনেক ছোটখাটো দল। এবং এই গত স্বৈরাচারী 16 বছর শেখ হাসিনার শাসন আমলে বিএনপি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল কন্টিনিউয়াসলি 16 বছর এদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে। এবং এই 15-20 বছরে বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, জেল জুলুম খেটেছে, এটা বাস্তব রিয়েলিটি। কিন্তু তারপরে বিএনপি হয়তো তাদের নেতৃত্বে এই হাসিনা উৎখাত হয় নাই।
কিন্তু 15 বছর বিএনপি যে আন্দোলনটা করছে সেই আন্দোলনে তো তাদের অনেক নেতা কর্মী, তাদের তো অনেক ত্যাগ আছে, এটা তো স্বীকার করতে হবে। এবং তাদের এই 15 বছরের আন্দোলনে কিন্তু শেখ হাসিনা 100% জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, উৎখাত করতে পারে নাই। একটা পর্যায়ে যাই হোক আমাদের ছাত্র জনতা, আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, তারা এগিয়ে আসছে, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, শেখ হাসিনা পতন হয়েছে। এটা আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। অবশ্যই আজকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সম্মান। এবং এই জুলাই আগস্টের এই যারা যে সমস্ত ছাত্র জনতা কি হয়েছে, নিহত হয়েছে, খুন হয়েছে, তাদের আত্মার আমরা অবশ্যই মাগফিরাত কামনা করি। কিন্তু তারপরেও আজকে কিন্তু একটা অরাজক অবস্থা, অস্বীকার করার কোনো উপায় নাই। দেশে এখন কিন্তু কোনো স্থিতিশীল অবস্থায় নাই। বিশেষ করে আমরা যদি বলি যে আইন শৃঙ্খলার কথা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ওই রকম আমরা যেটা আশা করছিলাম ওই রকম পর্যায়ে যায় নাই। আর সবচেয়ে 1 নম্বর যেটা মানুষ, যে স্বৈরাচারের আমলে যেভাবে জিনিসপত্রের দ্রব্যমূল্যের চাপে মানুষ দিশাহারা ছিল, আজকে একইভাবে কিন্তু ওই অবস্থা চলছে। এবং আজকে যেটা এই সরকার এবং আন্দোলনের শেখ হাসিনা উৎখাতের কি লক্ষ্যে, আজকে ছাত্র জনতা আন্দোলনের উত্থানই হয়েছে, কিন্তু একটাই তো ছিল যে এই উৎখাতের পরে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন করে একটা জনগণের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হতে, এই তো মূল লক্ষ্য ছিল। কিন্তু আজকে সেই লক্ষ্যেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার হয়েছে। কিন্তু আজকে কিন্তু নির্বাচনটা এখনো কিন্তু কেউ বলতে পারে না, যদিও বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে বা 6 মাসে দিকে যাইতে পারে। বিভিন্ন তাল বাহানাও কিন্তু চলছে, এখানে বিভিন্ন রকম খেলা চলছে। একদিকে আমাদের ছাত্ররা আবার সেখানে সরকারও আছে, আবার ওখানে থেকে দলও গঠন করতেছে, ওনারা তো পারে না ওই একত্র বাতিল করে দিচ্ছে, মানে এই সমস্ত কথাবার্তা। কিন্তু আমি বলতে চাই যে এক একটা আন্দোলন যে প্রেক্ষাপটে যখন যে আন্দোলনটা হয়েছে, ওই প্রেক্ষাপট চিন্তা করতে হবে, ওই প্রেক্ষাপটে ওই সময়ের আন্দোলনটা কত গুরুত্বপূর্ণ ছিল চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমরা প্রথম ধরবো থেকে 52 ভাষা আন্দোলন, সেটা কোন প্রেক্ষাপটে হয়েছিল, সেখানে কি প্রেক্ষাপটে পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে আমার মাতৃভাষা বাংলাকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে যদি কেউ এসে সেটার গুরুত্ব কমায় দিয়ে এটা কি মানা যায়? আচ্ছা, পাশাপাশি আসেন 62 হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, পাকিস্তানি স্বৈরশাসক বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তারা তখনই করলো বৈষম্যমূলক, তার বিরুদ্ধে 62 শিক্ষা আন্দোলন। এরপরে মনে করেন 6 দফা আন্দোলন, 66 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থান তখন তুফান আহমদ ডাকসুর বিপি সংগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে পাকিস্তান স্বৈরশাসকের বিরুদ্ধে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হলো, এবং যার ফলে আমাদের তৎকালীন মুজিব ভাই শেখ মুজিবুর রহমান আগরতলা মামলা থেকে রিলিজ হয়ে আসে। সেই 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করা, তখন একটা এটাও একটা ইতিহাস। তারপরে 71 মুক্তিযুদ্ধ। 71 মুক্তিযুদ্ধ কি 1 মার্চ থেকে শুরু হলো, পাকিস্তান পরিষদের বাতিল করার পর থেকে এই সংগ্রাম আন্দোলন শুরু হলো। তাহলে 1 মার্চ, এই যে মার্চ চলছে, রক্ত ঝরা মার্চ তাকে বলা হয়, এই 1 মার্চ। তারপরে 2 মার্চ এই পটতলায়, কালকে আমি গেলাম, মনে পড়লো যে 2 তারিখ, এই সময় আমরা এখানে, সেই 2 তারিখে লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে তৎকালীন ডাকসুর বিবি আমাদের মহান নেতা এখনো আমাদের মাঝে আছেন, উনি স্বাধীনতা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডাকসুর বিবি হিসাবে তখন স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এর পরের দিন 3 মার্চ এই আমাদের সামনে পল্টন ময়দান ওপেন ছিল, সেই পল্টন ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে এই সময়ে স্বাধীনতার ইশতেহার পাঠ করছেন শাহজাহান সিরাজ। তারপরে একটা পর্যায়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা আমাদের মুজিব ভাই ডাকতাম, উনি এইসব উপস্থিত হইল। এই লক্ষ জনতার সামনে 3 মার্চ উনি স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন। তারপরে কি 23 মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে আর 23 মার্চ ঘোষণা করা হলো, এবং সারা বাংলাদেশে এই স্বাধীনতার পতাকা উঠলো, শুধু ক্যান্টনমেন্ট ছাড়া আর সব জায়গাতেই বাংলাদেশের পতাকা আমরা উড়াইলাম। তাহলে কিভাবে আসলো 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। 1 তারিখের থেকে শুরু, 2 মার্চ পতাকা উত্তোলন, 3 মার্চ ইশতেহার পাঠ দিবস, 23 মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে বাংলাদেশ দিবস, 7 মার্চ আমাদের বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ। এগুলি অস্বীকার করার কোনো উপায় আছে? আর
সবচেয়ে এই যে ধারাবাহিক আন্দোলন এর একটা সফল পরিণতি 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ। এটা হলো ওই সব ক্ষেত্রের নেতা থাকে না, সব আন্দোলনের নেতা হলো ওই 71-এর মুক্তিযুদ্ধ। আজকে যে কোনো পরিবর্তনের যে কোনো শক্তি আইসা যদি সেটাকে নিগেট করে দেওয়া হয়, সেটা কি কেউ এটাকে গ্রহণযোগ্য হতে পারে? এটাকে আমরা করতে পারি? আজকে আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি যে 71-এর মুক্তিযুদ্ধও কিছু না, সব কিছু জুলাই। এটা খুবই দুঃখজনক। আমরা যারা বুকের রক্ত লক্ষ লক্ষ মানুষ কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কি অবস্থা এখনো মনে মনে মাথা খুব ঘুরে যায়। আর কোথায় সেই পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে একটা উপনির্বাদী শক্তির বিরুদ্ধে একটা মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষ যে শহীদ হয়েছে, সেখানে 24শে জানুয়ারি আমি এটাকে ছোট করতে চাই না, কিন্তু এটা দিয়ে আমি এটাকে মাইনাস করতে চাই। এই যে দিস টাইপ অফ থিঙ্কিং নাও গোয়িং অন different quarters, different levels, different political party, it never be absurd. It should be avoided. We should protest all these things. এগুলা কিছুতে আমাদের অ্যালাউ করা উচিত হবে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ কথা বললে এটা আমরা সহ্য করবো না, সহ্য করতে পারি না আমরা। যেটা রিয়েলিটি। একটা জিনিস মনে রাখতে হবে, যার যতটুকু অবদান সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আজকে আমরা 32 নম্বর বাড়ি ভাঙ্গা ঘুরে যাও, আমাকে অন্যভাবে নিয়েন না আপনারা। আমরা শেখ মুজিবকে শেষ করে দিলাম। অবশ্যই উনি ক্ষমতায় আসার পরে উনি ব্যর্থ হয়েছে। উনি বাংলাদেশের প্রথম স্বৈর শাসন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে, এটা ঠিক। আজকে যদি স্বাধীনতার পরে আপনারা শুনে রাখেন, যেহেতু পাকিস্তান আমলের রাজনীতি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার যে রাজনীতি, এই রাজনীতির সৃষ্টির সঙ্গে আমি নজরুল ইসলাম খান জড়িত, বিশেষ করে 65 সাল থেকে আমি এর সঙ্গে জড়িত। আমি বলতে পারি মুজিব ভাই পাকিস্তানের কারাগারতে আসলেন কেন, তার সাথে হইল আজকে কেন 55 বছরে আমরা কিছু করতে পারি না, তার কারণটা কোথায় এটা আপনাদের বুঝতে হবে। আমি বলতে চাই, যদি কারো কোনো থাকে, কন্ট্রাডিকশন থাকে, মিটিং এর পরে আমার সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন। উনি 10ই জানুয়ারি এই সময় সোহরাওয়ার্দী উদ্যানে উনি আইসা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা সোহরাওয়ার্দী উদ্যানে এই মঞ্চের উপর বসে আছে। আমাদের দায়িত্ব ছিল মঞ্চের এই পাশে তখন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, কে কোন দায়িত্ব পালন করবে। উনি মঞ্চে বসলেন, এই দিক দিয়ে ওনার পাশে 4 ছাত্র নেতা আওয়ামী লীগের, এই তাজউদ্দিন, নজরুল ইসলাম, এই সমস্ত সিরাজুল আলম খান যে তার কানে কানে কথাগুলো বলতেছে, কিছুটা কিন্তু আমরা শুনতেছি। যদিও তারপরে আসার পরে মিটিং এর পরে আমার সঙ্গে সেগুলো কথাবার্তা হচ্ছে, কি আরো হইলো। উনি বলতেছে যে মুজিব ভাই, তখন সবাই আমরা মুজিব ভাই ডাক্তার, তখন বঙ্গবন্ধু ডাক্তার না মুজিব ভাই ডাক্তার, মুজিব ভাই আপনি একটু খেয়াল করে শোনেন, 100 সত্য কথা, আমি প্রত্যক্ষ, আমি শ্রোতা। বলতেছে সিরাজ ভাই, মুজিব ভাই, আপনি তো পাকিস্তানের কারাগারে ছিলেন, দেশটা কিভাবে স্বাধীন হয়েছে আপনার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি, বাট কিভাবে স্বাধীন এটা আপনারা জানেন। দেশটা স্বাধীন হয়েছে যেমন এখানে 3টা, যেমন তাজউদ্দিন, সৈয়দ, একটু খেয়াল করে শুনেন কথাগুলো, ঐতিহাসিক কথাগুলো আপনারা একটু ধৈর্য ধরেন। একটা হলো, 1 নম্বর হলো যে সৈয়দ তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসী সরকার। আরেকটা ফ্রন্ট হলো 4 যুবনেতা দিলেন, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমদ, শেখ মুনি, সিরাজুল আলম খান, তুফাইল আহমদ, এই 4 যুবনেতা। আর 4 ছাত্রনেতা, তৎকালীন ছাত্রলীগের প্রেসিডেন্ট নুরুল আলম সিদ্দিকী, সেক্রেটারি শাহজাহান সিরাজ, ডাকসুর বিবি আসম আব্দুর রব এবং ডাকসুর সেক্রেটারি আব্দুল মুজিব মাখন। তাদেরকে 4 খলিফা হইতো। অর্থাৎ একদিকে 4 ছাত্র নেতা, তৎকালীন 4 খলিফা যাদের বলা হইতো, 4 যুব নেতা, সিরাজুল আলম খান, শেখ মুজিবুর রহমান, রাজ্জাক ভাই, তোহাইল ভাই, 4 যুব নেতা এবং প্রবাসী সরকার। এই 3টার সমন্বয় সাধন, পাশাপাশি তৎকালীন পূর্ব পাকিস্তানে জামাত এবং মুসলিম লীগ বাদ দিয়া ছোটখাটো যত রাজনৈতিক দল ছিল সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সিরাজুল আলম খান দাদাভাই বলতেছিল যে এখানে মুসলিম লীগ, জামাত বাদ দিয়া সব দল আজকে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করছি আপনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, ঠিক, কিন্তু ছোট বড় সবাই অংশগ্রহণ করছে এক্সেপ্ট যে জামাত ইসলাম এন্ড মুসলিম লীগ। সো আপনি যখন এখন দেশে আসছেন, আপনি পুরো দলীয় সরকার, আপনি
একটা দেশ এইভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার পরে একটা দেশে বিভিন্ন দেশের সংগ্রাম আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারগুলো হয়েছে, সেখানে যেহেতু একটা দেশের মুক্তিযুদ্ধ বলেন, গণ অভ্যুত্থান বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, তখনই সফল হয় যখন দল মত নির্বিশেষে সবাই সেখানে যুক্ত হয়। সেই জন্য এখানে প্রত্যেকবার দেখা গেছে যে সেখানে একটা সবাইকে নিয়ে অন্তর্বর্তীকালীন একটা যে নামই দেন, হয় জাতীয় সরকার আর গণতান্ত্রিক সরকার বা বিপ্লবী সরকার, যে নামেই ডাক না কেন আপনার নেতৃত্ব হবে, কিন্তু সবাইকে নিয়ে আপনি একটা সময়ের জন্য আপনি একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার বা গণতান্ত্রিক সরকার সবাইকে নিয়ে করবেন। আপনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্ব হবে, কিন্তু সবার অংশগ্রহণ তার থাকবে। এবং এই সরকারটার কি টাইম পিরিয়ডটা কি হবে, ইট মেবি 5 years or 10 years, এবং এই 5 years or 10 years এর জন্য উই উইল মেক এ প্রোগ্রাম। আমরা একটা এই 5 বছর 10 বছরের জন্য একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা কর্মসূচি তৈরি করব, এবং ফর 5 years or 10 years সব দল মিলে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে দিয়ে আজকের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসবো। আফটার দিস টাইম, দেশটা পুনর্গঠন হওয়ার পরে, after 5 years or 10 years, there will be a free and fair election, and all political party will participate in the election. The party when win the election, they will be from the government. কথাটা বুঝছেন? সব দলকে নিয়ে একটা সরকার গঠন করবেন, দেশ পুনর্গঠন শেষ হবে, তারপরে স্বাধীনভাবে নির্বাচিত দিবেন, সব দল অংশগ্রহণ করবে, যে দল মেজরিটি পাবে সে দল they will form the government. এইভাবে আপনারা অগ্রসর হবেন। এককভাবে কোনো সরকার, দলীয় সরকার গঠন করবেন না। এই কথাগুলো তার সঙ্গে হয়েছে, আপনি বিশ্বাস করবেন। একেবারে আমি যেটা বলতেছি 100% সত্য কথা। এখন এই 10 তারিখে মঞ্চে কথা হলো, 11 তারিখে আমি 11 তারিখে যখন আমাদের দাদা ভাই আজিমপুরে থাকতো, আমার মিরপুরের বাসায়, আমার বাতিল চৌধুরী নামে একটা ছাত্রলীগ নেতা ছিল, মারা গেছে। দাদা ভাইয়ের সঙ্গে আমার একটা প্রোগ্রাম, সকালবেলা আমি বললাম বাতিল যে চলেন, আমার দাদা ভাইয়ের সঙ্গে কাজ আছে, আসলাম আজিমপুর। বাসায় আসলাম, দেখি রব ভাই আর সাধারণ ভাই তখন কি করছে, পাঞ্জাবি ভাই যেমন বই বসে রয়েছে। দাদা ভাই কই বলে ভিতরে, কয় দাদা ভাই পুঁজি ভাই ডাকছে। চিন্তা করেন, ওই যে মঞ্চে কথা হলো, উনি খালি শুনলো, খালি বলছে যে ঠিক আছে যাও আমি দেখতেছি। পরের দিনই তাদেরকে ডাকছে, এমনি দাদা ভাই দিয়েছে, ওই এই চলো নাই, আমরা আমার ঘর ডাকে নেই, আপনাদের ডাকছে নেতা, আপনারা যান, আমি পরে জানিয়ে দেব। এই যে ওনারা গেল, এটা কিন্তু 100% সত্য, চলে গেল। ওই যে যে কথাগুলো মঞ্চে বসছিল, ওই কথাগুলাই ওনাকে বলছে যে এইভাবে দলীয় সরকার না কইরা আপনি একটা সর্বদলীয় বা জাতীয় সরকার করবেন, সবাইকে নিয়ে তাকে সবাই ঐক্যবদ্ধ করবেন। ওই কথাগুলোই বলছে। ঠিক একইভাবে এই কথাগুলি শোনার পরে আর উনি খালি বললো যে ঠিক আছে তোমরা যাও, আমি দেখতেছি। ওনারা চলে আসবে। পরে সাধারণ ভাই আমাকে ডিটেলস, সাধারণ ব্যক্তিগত খুব পরিচিত ছিল, উনি আমার সব সঙ্গে সঙ্গে আমার বললো যে এই অবস্থার মধ্যে ছিল। এই যে দেখেন, এই কথা যাও আমি বলবো। পরের দিনই 12 তারিখ, 10 তারিখ আসছেন, কথা হলো, 11 ডাকলো, কথা হলো, 12 তারিখে উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে এই যে আওয়ামী লীগের সরকার গঠন করলো। ঠিক কিনা? ঠিক। 100% আমি যেটা বলতেছি, আমি সাক্ষী ছিলেন না এই দল গঠন করলো। এই তো আমাদের সুযোগ। আগে ছাত্রলীগের মধ্যে শেখ ফজলুল হক মনি গ্রুপ এবং সিরাজুল আলম খান গ্রুপের দুইটা গ্রুপ ছিল। এই তো হয়ে গেল, সরকার গঠন করার সঙ্গে সঙ্গে এই আমাদের সঙ্গে দ্বিমত হয়ে গেল। ক্ষমতায় আসলো, দলীয় সরকার গঠন করলো, সঙ্গে সঙ্গেই তো ওই যে রিলিফ চুরি, বিভিন্ন দেশ থেকে এখন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার কাপড় জিনিসপত্র আসতেছে, আর আওয়ামী লীগ এই যে রিলিফ চুরি লুটপাট শুরু হয়ে গেল। এই তো তারপরে আমরা কি করলাম, এই যে ছাত্রলীগের, তখন ছাত্রলীগের প্রথম সম্মেলন ডাকা হইল। আমরা ডাকলাম এই যে পল্টন ময়দানে, সিরাজুল আলম খান গ্রুপ ওরা ডাকলো সোহরাওয়ার্দী উদ্যানে। আমরাও শেখ মুজিব ভাইকে প্রধান অতিথি করলাম, তারাও প্রধান অতিথি করল। উনি ওখানে গেলেন, এখানে আসলেন। এই ক্লিয়ার ভাগ হয়ে গেল গা। এই তারপরে একটা পর্যায়ে তাই আমরা এই পল্টন ময়দানে আমাদের যে ছাত্রলীগ
পরবর্তী পর্যায়ে মাহবুব আর ইয়ে কি হলো দুই সেক্রেটারি হয়ে আম্বিয়া মাহবুব এরা হইয়া করলো, তাদের নেতৃত্বে আমরা ছাত্রলীগের এইটা জনসভা এখানে ডাকলাম এই পল্টন ময়দানে, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো। সেখানে আমরা প্রেস করলাম যে এই যে আজকে এটা 72 সালে মানে 10 জানুয়ারি আসলো, তারপরে 12 তারিখে সরকার গঠন করলো, কয়েকদিনের মধ্যে এরকম আমরা বাধ্য হইলাম মিটিং ডাকতে। জনগণকে জিজ্ঞাসা করলাম যে আজকে দেশে ফিরে আসছে নতুন সরকার গঠনের পরপরই দেশের মধ্যে লুটপাট চুরি ডাকাতি শুরু হয়ে গেছে, এই প্রেক্ষাপটে কি আপনারা কোনো নতুন রাজনৈতিক দল চান? মানুষজন জিজ্ঞাসা করা হলো, তখন লক্ষ লক্ষ মানুষ বললো যে হ্যাঁ আমরা এই এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নতুন রাজনৈতিক দল চাই। এই প্রেক্ষাপটে আমার বাসাতে গোপন একটা মিটিং হয় এই মিরপুরে, তখন কারো বাসা ছিল না, আমারই ওই বাসা ওখানেই সেন্টার ছিল, একটা গোপন মিটিং হয়। সেই মিটিংয়ে কি হলো, সেই মিটিংয়ে সিরাজুল আলম খান বললেন যে এই যে তখন আরেকটা আমাদের না বললেই হয়, মুক্তিযুদ্ধের পরে যে প্রথম যে লোকটা এই সেক্টর 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল, অর্থাৎ 100টা অস্ত্র যশোর ক্যান্টনমেন্টের 100টা অস্ত্র ওইরা ভারতীয় বাহিনী যখন নিয়ে যাচ্ছে আমাদের ওই 9 নম্বর সেক্টরে, তখন সেক্টর কমান্ডার 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল, উনি বাধা দিল যে স্টপ, তোমরা আমাদের মুক্তিযুদ্ধের সাহায্য করছো, খুব ভালো কথা, কিন্তু আমার দেশের সম্পদ নিয়ে যাওয়া নেওয়ার কিছু এটা হইতে পারে না। বাধা দিল যে এটা কত বড় একটা দেশপ্রেমের, কত বড় একটা হিরোইজমের কাজ, সেখানে যেখানে সরকারের পক্ষ থেকে তাকে প্রাইজ দেওয়া হবে, সেখানে কি করা হলো, এই সেক্টর কমান্ডার মেজর জলিলকে গ্রেফতার করা হলো। তারপরে কি করা হলো, মেজর জলিলের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল বসানো হলো। সেই বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান কারে বলা হলো, ইতিহাসগুলো শুনেন। চেয়ারম্যান বানালো 11 নম্বর সেক্টর কমান্ডার এই যে কর্নেল তাহের, যাকে জিয়াউর রহমান ফাঁসি দিয়েছিল। এই কর্নেল তাহেরকে সেই বিচারে কি করা হলো, চেয়ারম্যান বানানো হলো এই মেজরের বিচার করার জন্য। কর্নেল তাহের কি রায় দিলেন জানেন? উনি রায় দিলেন, সরকার তাকে চেয়ারম্যান করে বিচার বসাইল, উনি রায় দিলেন যে আমি একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা, উনি একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা, উনি যে কাজটা করছে এর চেয়ে বড় দেশপ্রেমের কাজ তো কিছু হইতে পারে না। যেখানে সে ই পাওয়ার কথা, সেখানে তাকে অ্যারেস্ট করা হলো, এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা কিছুতেই হতে পারে না, একদম খারাপ। চিন্তা করছেন? হ্যাঁ, এই মেজর জলিল তখন সারা বাংলাদেশে তার নাম ছড়াই গেল। এই আমাদের দাদা ভাই সিরাজুল বললেন এই মেজর জলিলকে কালেকশন করো। হ্যাঁ, ঠিক আছে কিনা, কালেকশন করো। সেই 7 দিন ব্যাপী যে মিটিংটা হয় সেখানে নাম বলতে পারি, তখন এই মিটিং কারাগার ছিল যেমন সিরাজুল আলম খান, হাসান সিরাজ, আসাদুল লতিফ, কাজী আলী, জুরে আলম জিতু, তারপরে মাহবুব, এই যে আম্বিয়া এও ছিল, তারপরে আসাদুল লতিফ সহ বিভিন্ন 19টা ডিস্ট্রিক্টের 19 জন, তখন 19টা ডিস্ট্রিক্ট ছিল, 19 জন প্লাস সেন্ট্রালি যারা ছিল, আমরা এই 7 দিন ব্যাপী আমার বাসায় আমার পরিবারের তো আমি একলা থাকতাম তখন একদম 7 দিনের বাজার কইরা চাবি লাগে বাইরে গেটের দারোয়ান দিয়ে, আর তখন আমাদের আমার চোদ্দটা রাইফেল নিজে দিয়েছি এইভাবে 7 দিন লেগে গোপন মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে আমরা জাসদ ঘোষণা করব। এরপরে এই যে আমরা প্রথম কনভেনশন করছি লক্ষ লক্ষ মানুষের সামনে এই জাসদের জন্ম। যাই হোক, এইভাবে এই যে জাসদটা এমনি তো আমরা ফাঁসিয়ে বাঁচবে। এবং চিন্তা করেন, জন্মের পর স্বাধীনতার পর আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোনো দল না। তখন ঢাকা শহর, একটা কথা শুনে রাখেন, 72 সনে ঢাকা শহর জনসংখ্যা কত ছিল? 40 লক্ষ। একটা মিটিং ডাকার সঙ্গে সঙ্গে যদি খালি প্রচার হইতো, বক্তৃতা করবো কেন, সমাপ্ত মেজর জলিল শাহজাহান ছিল, 12টার মধ্যে 1 লক্ষ লোক এই পল্টন ময়দানে জমা হতো। আমরা সাক্ষী, যারা পুরাতন আছেন তারা জানেন, 12টার মধ্যে 1 লক্ষ লোক এখানে একসাথে। এই ধরনের একটা জনপ্রিয়, এবং জাসদ কারা করলো, মুক্তিযুদ্ধের তারা মেইন ফোর্স। তার মানে স্বাধীনতার পতাকা উত্তোলক, স্বাধীনতার ইশতেহার প্রদক, সেক্টর কমান্ডার মেজর জলিল, সেক্টর কমান্ডার কর্নেল তাহের, এবং এই ধরনের আরো সেক্টর কমান্ডার, এবং তৎকালীন সারা ওই যে একজন ছাত্রনেতা আছে, সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শুরু করে ছাত্র ইউনিয়নগুলো যা ছিল সম্পূর্ণ আমাদের জাসদের তখন চুক্তি করে এইরকম। অর্থাৎ মুক্তিযুদ্ধের মেইন ফোর্স এবং ইয়ং সমাজ
এবং তখন এই এরা জাসদে যোগদান করলো এবং জাসদ আওয়ামী লীগ ছাড়া কোনো দল নেই, ওরা আমাদের সাথে দাঁড়াবে। আজকে শুনেন, এটা আমরা ভুলে গেছি। জাসদ আজকে নাই, বাংলা খান খান হয়ে গেছে আমাদের ভুলের জন্য। এবং বিশেষ করে এবং আপনারা জানেন না, তখন যখন জাসদ কনভার্সনের পরই ওই প্রেক্ষাপটে আমাদের মূল নেতা ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আমরা সোশ্যালিজম কায়েম করতে চাই এবং কমিউনিজম একটু সোশ্যালিস্টিক এবং ফাইনালি এই কমিউনিস্টিক সোসাইটি আমরা করতে চাই। এই ছিল আমাদের নীতি, সমাজতান্ত্রিক দল। এটা যখন বিশেষ করে ভারত এবং আমেরিকা, তখন সারা বিশ্বে একটি সমাজতান্ত্রিক জোয়ার কিন্তু চলছিল। 1970 সালের রাশিয়ার বিপ্লব, 49 সালের আপনার চীনের বিপ্লব, তারপরে ওই কিউবার এই ফিদেল ক্যাস্ট্রোর ক্ষমতা দখল, তখন ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, সেখানে সমাজতান্ত্রিক আন্দোলন চলছে। সারা বিশ্বে তখন সমাজতান্ত্রিক আন্দোলন, বিপ্লবের একটা জোয়ার করছে। সেই প্রেক্ষাপটে জাসদের জন্ম। তখন বাংলাদেশের তরুণ সমাজ দলে দলে এখানে যোগ দিল। তখন আমাদের আশেপাশে এবং বিদেশি, বিশেষ করে ভোটজোয়াদের যারা দূষণ, যারা সাম্রাজ্যবাদী শক্তি, উপনিবেশবাদী শক্তি, আমাদের ভারত এবং আমেরিকা ষড়যন্ত্র করলো যে এখানে যদি এর মতো এরাও এই সমাজতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসে তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে। যেমন রাশিয়া সমাজতান্ত্রিক হলে সবাই ভয় পেয়ে গেল, চীন সমাজতন্ত্র হলো, আমেরিকা ভয় পেয়েছিল, ভারত ভয় পেয়ে গেল। এই বিশেষ করে আমেরিকা এবং ভারত একটা আন্তর্জাতিক চক্রান্ত শুরু করলো জাসদকে শেষ করার জন্য। এটাও একটা অন্যতম মূল কারণ ছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্রান্ত, বুর্জোয়াদের একটা চক্রান্ত, পুঁজিবাদের সাম্রাজ্যবাদের একটা চক্রান্ত ছিল জাসদকে ভেঙে খান খান করা দেওয়ার জন্য। এবং পরবর্তী পর্যায়ে তারা এটা করে তারা সফল হচ্ছে। এর মধ্যে ওরাই যে একমাত্র তা না, আমাদেরও কিছু দুষ্কৃতি ছিল, যার জন্য এত বড় একটা মুক্তিযুদ্ধের পক্ষের এত বড় একটা শক্তি আজকে আমরা কোথায় চলে গেছি। এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এই আজকে কিন্তু জাসদের ইতিহাস কেউ বলে না। আজকে এই শেখ মুজিবের বিরুদ্ধে জাসদের 20,000 নেতা কর্মী, জাসদের নেতা কর্মী তখন সব, এখন যখন মাসুলা মুরগিওয়ালা নেতা হয় তখন ওইটা ছিল না। আমরা তখন বিশেষ করে ছাত্র, এই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কর্মী বানাইতাম। ছাত্রলীগের একটা কর্মী কিভাবে বানাইতাম, আমি 1967 সনের কথা বলতেছি। আমরা কি করতাম, কোন ডিস্ট্রিক্টে, তখন তো 3টা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে চিটাগাং বিশ্ববিদ্যালয়, আর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন তো ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়, 135টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, 35টা সরকারি বিশ্ববিদ্যালয়। তাহলে 3টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কারা ভর্তি হতো? তারা সেরা ছাত্র। কি কম্পিটিশন ছিল বুঝেন? এই তখন আমরা কর্মী বানাইতাম, কে কোন ছেলেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে আসছে, পরে কালেক্ট করে, পরে আমরা কর্মী বানাই। আর এখন কর্মী বানানোর ক্রাইটেরিয়া কি? আমরা খুঁজি কার কাছে কয়টা অস্ত্র আছে, কার টাকা আছে, কে কত বড় মস্তান, পরে আমরা কর্মী বানাই। তাই আজকে দেখেন পার্থক্যটা কোথায়? ওই দিনের রাজনীতি কর্মী সংগ্রহ করার যে নীতিমালা আর আজকের নীতিমালা কি এইভাবে হচ্ছে, যার জন্য আজকে কি হচ্ছে কিছুই এই। আর বিশেষ করে যে কথাটা বলতেছিলাম যে আমি একটু উত্তর তো আমি এইটা বলতে চাই যে আজকে এই যে জাসদের যে 20,000 নেতা কর্মী, যে স্বৈরাচারের জনক জাতি মানুষ বলছে শেখ মুজিবুর রহমান বাদশাহের বিরুদ্ধে সংগ্রাম, 20,000 জাসদের মুক্তিযোদ্ধা নেতা কর্মী নিহত হয়েছে। এখন কেউ মনে করে এটা? আচ্ছা, এই যে হত্যা করা হয়েছে এটা সাংঘাতিক ব্যাপার না? এটা খুব ইতিহাস ভুলে গেলে চলবে না। অতীতটা তো অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতের শিক্ষাটা সামনে নিয়ে আমি শুধু এটা বলতেছি আজকে যারা সব কিছু মাইনাস করে দিতে চায়, সব রাজনৈতিক দলের ইকে মাইনাস করে দেওয়া নিজেরাই সব, এটা করা ঠিক না। যাই হোক, আমি বুঝতেছি আপনাদের গরম লাগতেছে, আমার ওই 5 ঘন্টার উপরে বক্তৃতা আমার সারা চলবে না। যাই হোক, তারপরে আমি সংক্ষিপ্ত করতে চাই, আমি সংক্ষেপে করতে চাই, শেষ করতে চাই। শুধু একটা কথা বলতে চাই, এই প্রেক্ষাপটে আমরা যেহেতু কম বেশি সবাই রাজনীতির সঙ্গে জড়িত, এই প্রেক্ষাপটে কি করা উচিত? আজকে আমি আরেকটা কথা শুনে দেখেন, আপনারা যারা ছিলেন গত 23শে মার্চের প্রোগ্রামে, আমি একটা কথা বলেছিলাম ওই 3রা মার্চ 24 সালে। আমি বলছিলাম ওই দিনে ভেরি শর্ট টাইম বলছিলাম, আপনারা বললেন যারা ছিলেন যে দেখ ওই দিনে পেরিস সাহেব শেখ হাসিনা যদি ভারতের পালায় যায় তাহলেই বাঁচবে, এ দেশে বাঁচার আর কোনো রাস্তা কি বলছে না? 12 দিন পাচ্ছে, এখানে থাকলে ওর মাংস টুকরো থাকতে দিচ্ছে,
কিছুই থাকলো না। যাই হোক, এখন একটা অন্তত সরকার হয়েছে, তাদের মূল দায়িত্বটাই ছিল যে একটা ভেরি শর্ট টাইম একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। এই জায়গাতে আমি কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রেক্ষাপট এখনো বলা যায় না যে কবে নির্বাচন হবে, কোন শক্তি কিংবা বিভিন্ন শক্তি এখানে কাজ করবে। যেমন বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যখন বিএনপি যেটা বাস্তব, তারাই তো বড় দল, এখন নির্বাচন হলে তারাই ক্ষমতা আসবে, এটা বাস্তব। তারা মনে করেছে ক্ষমতায় গেছে এবং কিছু কাজ শুরুও করছিল, বুঝছেন না, এরকম। আর ছাত্ররা তো বিশ্বজয় ঘুরে বেড়াচ্ছে, ওরা তো সরকারেও আছে, আবার একটা দলও ঘুরে বেড়াচ্ছে। আবার মাঝখানে কিছু লোক পয়সা রয়েছে, যা ওরা তো বিশৃঙ্খলা সৃষ্টির অতীতে আমরা দেখছি না, তাদের ভুল আছে, আসসালামু আলাইকুম আইসি ওই রকম একটা শক্তিও কাজ করতেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয়ে গেল এই ওল ভাব দিয়া আসসালামু আলাইকুম আইসা অন্য শক্তিও আইসা যায়। এই ধরনের একটা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক ব্যক্তি হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমাদের কিছু করার দায়িত্ব আছে। এই উদ্দেশ্যে আমি মনে করি যে আজকে এক নম্বর দাবি, যেমন আজকে বিভিন্ন পর্যায় থেকে যে কথাটা বলা হয়, কি বলা হয় রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত করবে। রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত করবে কারা? মানুষই করবে। আর বিশ্ব রাষ্ট্র পরিচালনা কে করবে? রাজনীতিবিদরা। যেমন এক নম্বর কথা হইলো রাজনীতিবিদদের চরিত্রটা আগে মেরামত করতে হবে। রাজনীতিবিদদের কি সেই রাজনীতি চরিত্র আছে বলেন? হয়তো সবাই যে ডিজনেস তা না, কিন্তু ওভারঅল ইন জেনারেল যদি বলতে চাই, আজকে রাজনীতিবিদদের সেই রাজনীতি কি? রাজনীতি কি? আপনি জিজ্ঞাসা করবেন those were the central leaders of different story, ask them what is the definition of politics, তারা বলতে পারবে না। রাজনীতি একটা সংগ্রাম, জীবনের সর্বক্ষেত্রকে ব্যক্ত করে যে স্ট্রাগল, দিস ইজ পলিটিক্স। একটা রাজনৈতিক নেতা, একটা কর্মী কিভাবে তৈরি হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়। তেমনি ভাবে একটা রাজনৈতিক কর্মী এবং একটা রাজনৈতিক নেতা একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এই সমস্ত কিছুই এখানে নাই। এক নম্বর কথা হলো আজকে রাজনীতিটা টোটাল এক শ্রেণীর কি নষ্ট রাজনীতিবিদ, এক শ্রেণীর নষ্ট ব্যবসায়ী, এক শ্রেণীর নষ্ট আমলা, এক শ্রেণীর নষ্ট বুদ্ধিজীবী, এদের কাছে আজকে আমার টোটাল জাতীয় রাজনীতি আজকে চিহ্নিত হয়ে পড়েছে। যার জন্য গত ৫৫ বছরে যত সরকার, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আজকে এই যে এরশাদ বলেন বা এখন যারা আসছে, আজকে বিভিন্ন সময় সবাই আইসা তার ক্ষমতাকে কেমনি পাকাপোক্ত করবে, দলীয় একতন্ত্র কেমনে কায়েম করবে, পরিবারতন্ত্র কেমনে করবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল এবং এ পর্যন্ত এটাই দেখে আসছি। আজকে তাই বলতে চাই যে আজকে এক নম্বর দাবি হওয়া উচিত রাজনীতি সত্যিকার অর্থে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরে আনতে হবে, এক দফা দাবি হওয়া উচিত। আরেকটা হলো রাষ্ট্র মেরামতের আগে রাজনীতিবিদদের চরিত্র মেরামত করতে হবে। এইরকম কইরা আজকে সত্যিকার অর্থে রাজনীতিবিদ তৈরি করে, রাজনৈতিক দল তৈরি করে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ আজকের যে ৩রা মার্চ বা জুলাই আন্দোলন যাই বলেন না কেন, এই যে বিভিন্ন সময় বিভিন্ন হাজার হাজার নেতা কর্মী আজকে জনগণ শহীদ হয়েছে, তাদের রক্ত ৫০ বছরে আমরা সফল করতে পারিনি। যদি সফল করতে চাই, আবারও যদি কেউ দলীয় এই যে সরকারের কথা, যদিও বিএনপি একটা কথা বলছে নির্বাচনের পরে হলেও আমরা জাতীয় সরকার করবো, এটা একটা ভালো কথা, নির্বাচনে সবাই অংশগ্রহণ, কিন্তু যেই আসুক, আমার কথা হলো এই প্রেক্ষাপটে দলীয় সরকার করে কিছুই করা যাবে না। ছোট বড় সবাইকে নিয়ে আগে একটা নির্বাচন হোক, এই নির্বাচনের পরে সবাইকে নিয়ে যদি একটা আমরা জাতীয় সরকার গঠন করতে পারি, তাহলেই শুধুমাত্র সেই নেতাবৃন্দের মেরামত করা চরিত্র নেতৃত্ব যদি তৈরি করতে পারি, তাদের নেতৃত্বে যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলেই শুধু আমরা এই ৫০ বছরের যে আবর্জনা জমা হয়েছে এর থেকে আমরা মুক্তি পাইতে পারি, এর কোনো বিকল্প নাই। আসেন আমরা সেই লক্ষ্য সামনে নিয়ে আগামী দিনে এই প্রোগ্রামের সঙ্গে যে সত্যিকার অর্থে আমি যে দাবিগুলো বললাম, এক নম্বর দাবি রাজনীতিবিদদের সাথে বিদায় নিতে হবে, রাজনীতিবিদদের চরিত্র মেরামত করতে হবে, তাদের চরিত্র সংস্কার করতে হবে, ওইরা তাদেরকে ক্ষমতায় যাইতে হবে এবং দেশ পরিচালনা করবে রাজনীতিবিদরা। এইটা কোনো আমলা কামলা দেওয়া দেশ পরিচালনা হয় না, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যে আসুন আমরা আমাদের যে মূল লক্ষ্য, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, আমরা যে বলছি মুক্তিযুদ্ধের চেতনা তোমার আমার ঠিকানা,
আমরা যদি আমাদের এই ঠিকানাকে মজবুত করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, সেই লক্ষ্যে আসুন চলমান যে রাজনৈতিক অস্থিরতা সার্বিক ক্ষেত্রে এর বিরুদ্ধে একটা সম্মিলিত জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে একটা ফ্রন্ট তৈরি করে সেই দিকে আমরা এগিয়ে যাই এবং চূড়ান্তভাবে বাংলাদেশ থেকে সকল রকম ফ্যাসিবাদী শক্তি, অগণতান্ত্রিক শক্তি একটা সুন্দর নির্বাচনের মধ্যে উৎখাত করে আমরা একটা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাই। সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হন, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।